অনেকদিন পর ক্রিকেট বিশ্বকাপে দর্শক হয়ে থাকবে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে ঘাটতি নয়, পেছনে শুধু ক্রিকেট কূটনীতি বা ভূ রাজনীতি। এরই জেরে স্বাগতিক ভারতের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে আবার সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন বাংলাদেশে ক্রিকেটে বিবেচিত হচ্ছিলেন না খেলার জন্য, তাকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি যে তাকে বিবেচনা করা হবে। এইসব নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জনাব আসিফ আকবর। জনাব আসিফ আকবর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও থাকছেন দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম কায়সার। কায়সার ভাই আমাদের অনেক প্রিয়জন, অগ্রজতুল্য বড় ভাই। কায়সার ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। কায়সার ভাই, ধন্যবাদ আপনাকে। কায়সার ভাই, আপনার অনুভূতি নিয়ে আমি প্রথমে একটু আসিফ ভাইয়ের কাছে যেতে চাই। বোর্ডের পরিচালক পদটা যেহেতু তিনি নিয়েছেন, সেহেতু ক্রিকেট নিয়ে প্রশ্ন করার সময় আমি আসিফ ভাইয়ের কাছে জানতে চাইব যে আসিফ ভাই, সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বিবেচনা করবে, এই সিদ্ধান্তটা কি সরকার থেকে অনুমোদিত? কেন আমরা এই প্রশ্ন করছি, কারণ সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে কি হবে না সেই সম্পর্কে এই সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা আগে ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছিলেন যে সাকিবকে দেশের ক্রিকেটে সুযোগ না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাই সঠিক ছিল। এখন প্রমাণিত হলো। কনটেক্সট হচ্ছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এটা হচ্ছে কনটেক্সট। তিনি বলেছিলেন যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এখন যে সরকার আছে, তারা কি সাকিব আল হাসানকে বিবেচনা করার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত জানিয়েছে কিনা যে না, তাদের কোনো অসুবিধা নাই? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাচ্ছি, সাকিব আল হাসান এখন পর্যন্ত যে লেভেলের ফিট প্লেয়ার এবং সারা বিশ্ব সে খেলে বেড়াচ্ছে, এবং তার ফিটনেস, সে পাশাপাশি তার বাংলাদেশের ক্রিকেটের তার অপরিহার্যতা, এবং বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে সাকিবের কিছু ইন্টারভিউ আসছে, যেগুলো সে দেশের মাঠে একটা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করতে চায়। তো সবকিছু মিলে আমরা টেকনিক্যালিও কথাবার্তা বলেছি সাকিবের ফিটনেস নিয়ে, কিন্তু ফিউচার প্ল্যানিং এ সাকিব হয়তো আমাদের একটা বড় পার্ট হতে পারে বাংলাদেশ ক্রিকেটে, যেভাবে সে ছিল অতীতে। তো সুতরাং সবকিছু মিলিয়ে সাকিবের যেই দলের অন্তর্ভুক্তি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আহ্বানটা সাকিবের প্রতি, সেটা হচ্ছে ক্রিকেটার সাকিবকে নিয়ে। তো ক্রিকেটার সাকিবকে আমরা বাংলাদেশ টিমে চেয়েছি, বাংলাদেশ স্কোয়াডে চেয়েছি, এবং আমরা চেয়েছি তাকে সুন্দর এত বছরের তার একটা পারফরমেন্স, এবং সাকিব আল হাসানের মধ্যে একজন ব্র্যান্ড যে বাংলাদেশকে এত দিয়েছে, সারা বিশ্বে সাকিব আল হাসানকে চেনে, বাংলাদেশ ক্রিকেটকে সাকিব আল হাসানকে দিয়ে আরো বেশি চেনা হয়। তো সবকিছু মিলিয়ে চাচ্ছি আমরা একটা সম্মানী মানুষকে, সম্মানী খেলোয়াড়কে, তার খেলোয়াড় যে পারফরমেন্স গুলি ছিল সেগুলিকে মাথায় রেখে মূল্যায়ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সাকিবকে আমরা বাংলাদেশ দলে ফেরাতে চাই। আর পক্ষান্তরের যে যুক্তিটা, সেটা সরকারের, সাকিবের মামলা, সাকিবের অতীতের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা নিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলি কতটুকু যুক্তিযুক্ত বা হয়রানিমূলক কিনা, বা সেগুলার মামলার মেরিট গুলা কি, সেগুলো যাচাই বাছাই করার সিদ্ধান্ত সাকিব আল হাসানের। যে পারফরমেন্স গুলো ছিল সেগুলা যাচাই বাছাই করবে সরকার। তো আমরা আসলে শুধু ক্রিকেটার সাকিবকে চাচ্ছি, এবং সরকারকে আমরা, যখন বোর্ড মিটিং হয় 24 তারিখে, বোর্ড মিটিং আমরা উত্থাপন করেছি সাকিবকে আমরা চাই, কিন্তু এখানে সরকারের যে বাধ্যবাধকতা আছে, বা আমাদের যেটুকু আমরা লক আছে, সেটা হচ্ছে সাকিবের আইনগত ইস্যুগুলি, তার রাজনৈতিক ভিশন নিয়ে সরকারের কি মতামত, সরকার কিভাবে তাকে ফিরিয়ে আনবে বাংলাদেশে। তো সেটা আলাপ করার এক পর্যায়ে আমরা বোর্ডে যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সাকিবকে আমরা চাই, তখন আমরা আবার সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল সরকার পক্ষের সাথে কথা বলবেন। সাকিবের মামলাগুলো যদি সেরকম লঘু বা ওরকম জোরালো কিছু না হয়, মামলাগুলি বা সাকিবের যে আইনগত জটিলতাগুলি যেন কাটিয়ে উঠতে পারে, তাকে দলে ফেরানোর চেষ্টা। আর সাকিব আল হাসানের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে যে আমি বলতে চাই, এরকম যে বাংলাদেশে আসলে এমন অনেকেই রয়ে গেছেন, বিশেষ করে আমাদের ক্রিকেটেই দুজন তারকা আছেন, যিনি আমি নাম বলতে চাই না, কারণ ওরা অনেক সম্মানী প্লেয়ার, এবং তারা বাংলাদেশের অধিনায়ক ছিলেন দুজনেই, এবং তারা আওয়ামী লীগের সাথে একজন হুইপ ছিলেন, আরেকজন তাকে 3 আগস্ট দেখাও গেছে, এবং তারও জন্মদিনের শুভেচ্ছা দেওয়া আছে। সে এখন বর্তমানে যারা ভবিষ্যতে হয়তো ক্ষমতায় আসবে তাদের সাথে ঘোরাফেরা করছে, এবং এখানেও তাকে দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমি যদি শেষ পর্যন্ত এসে একটা জায়গায় আটকাই, যে আমাদের সেনসেশন যিনি শহীদ হলেন, শহীদ ওসমান শরীফ হাদি,
তার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে, এটা আমার মনে খুব পীড়া দেয়া এবং আবেগ জায়গায়। সেটা হচ্ছে, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। তো সুতরাং সাকিব একটা ইনসাফের আশা করতেই পারে, এটাই আমার কথা। আহ, আসিফ ভাই, আমি বোধহয় আমার প্রশ্নটা আপনাকে আসলে ঠিক বুঝাতে পারি নাই। সাকিবের যে ক্রিকেটীয় অর্জন, সেই ক্রিকেটীয় অর্জন সবই তার ছিল। মাঝখানে উনি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন নাই, সুতরাং তার অর্জনগুলি নতুন কোনো অর্জন না। সেই হিসাবে জি। বিসিবি যে তাকে ক্রিকেটার হিসাবে বিবেচনা করে নাই এবং সেই যে না করছে, সেইটার জন্য সরকারের একজন উপদেষ্টা কৃতিত্ব নিছেন যে আমরা বলি নাই দেখে বিসিবি এটা পারে না। এখন বিসিবি যে হঠাৎ করে এটা পারলো, বিসিবি যে বোর্ডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল, এটার কারণটা কি আসলে? সরকার কি সেটা আমি মিস কোনো করে গ্রিন গেছি। সিগন্যাল দিছে? না, ওরকম সিগন্যাল তো আমরা পাইনি। আমি প্রথমে বলেছি আমরা ক্রিকেটে সাকিব চাই। আর আপনি সাকিবের ব্যাপারে যে আগের যে যিনি ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ হুম। মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু সাকিবকে ফেরানোর চেষ্টা করেছিলেন। সাকিব দুবাই পর্যন্ত এসেছিলেন, আমরা জানি এটা। তারপর তাকে আবার ফেরানো হয়েছে একটা আন্দোলনের কারণে, তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, ছাত্ররা চাচ্ছিল না সে আসুক। বেসিক্যালি ওই ইস্যুটাকে প্রাধান্য দিতে গিয়ে সাকিব বাংলাদেশে আসেনি। তো সেটার থেকে বের হয়ে আমরা বলতে চাই না যে সাকিবকে এন্ট্রিতে সজীব ভুঁইয়া বাধা দিয়েছে। বেসিক্যালি তারও সিদ্ধান্ত ছিল সাকিব আসুক, কিন্তু একটা সমস্যা তৈরি হওয়াতে সাকিব আর আসতে পারেনি বাংলাদেশে। এটাই মিস করে গিয়েছিলাম। না, কিন্তু আসিফ ভাই, আপনি সোজা কথার মানুষ, আমি সোজা কথা বলি। বিসিবি তো, বিসিবির কোনো বোর্ড সবাই এই সিদ্ধান্ত নেয় নাই যে সাকিবকে তারা বিবেচনা করতেছে ক্রিকেটের জন্য। এর আগে করছে কি? না, এর আগে তো বোর্ড বিবেচনা না করলে তো সে দুবাই পর্যন্ত আসার কথা না, তাই না? সে দুবাই পর্যন্ত এসে ফেরত গিয়েছে। তো সুতরাং আমরা ওই ক্রিকেটার সাকিবকেই চাচ্ছি। আপনি যেটা সোজা শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে মামলার বিষয়, আসলে আমাদের কোনো সম্পৃক্ততা না নেই। না, আমি আমরা সোজা যেটা প্লেয়ার শুনতে সাকিবকে চাচ্ছি যে চেয়েছি। পরিবর্তনটা কি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সইরা যাওয়ার পরে এইটা আসা সম্ভব হইলো, না, নাকি আসিফ এরকম কিছু না। আকবরের এরকম কিছু না। অন্তর্ভুক্তির কারণে এটা সম্ভব হইলো? মানে ব্যাপারটা কি না, এরকম? এটা এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে, সে বিবেচনা ছিল, আমরা তাকে আবার বিবেচনা নিয়ে এসেছি। ওই উল্লেখ করেছি তার রিটায়ার করার যে মানসিকতা, যে বাংলাদেশ মাঠে থেকে তার একটা আক্ষেপ, এত বড় একটা ক্রিকেটার বাংলাদেশের, ওখান থেকে আমরা চেষ্টা করেছি, আমাদের কথাবার্তা বলেছি সাকিব এখনো ফিট আছে, তো সেক্ষেত্রে সে বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারে, ওইটাই, আর কিছু না। আমি আসিফ ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু কায়সার ভাইয়ের কাছে যাই। কায়সার ভাই, আমার নতুন কোনো Sure. প্রশ্ন নাই। আমি শুধু আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে আসিফের ব্যাপারে যে বিসিবি বোর্ডের সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা কি আপনি কি মনে করেন একটা ক্রিকেটের বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি সরকারের উপদেষ্টা পরিবর্তন হয়েছে, সরকারের শেষ সময় আসছে, সরকার অন্যদিকে দৃষ্টি ফেরাতে চায়, কেউ কেউ বলছেন, আমার কথা না, সেই জন্য এই বিসিবিকে ব্যবহার করে সাকিব আল হাসানের নামটা ঢোকানো হয়েছে তড়িঘড়ি করে? কায়সার ভাই। আহ, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আমি সরকারের স্ট্যান্ডটা কি সেই প্রসঙ্গে একটু পরে আসি, তার আগে একটু জিনিস শুধু জানিয়ে রাখি। সেটি হলো যে একটু আগে আসিফ আসিফ আকবর যেভাবে বলছিলেন যে এর আগের যে ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন, ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি চেয়েছিলেন সাকিব যেন বাংলাদেশে এসে খেলুক। আমি একটু একদম নিজের দায়িত্ব নিয়ে বলতে চাই যে তিনি চাননি যে সাকিব বাংলাদেশে এসে খেলুন, কারণ তিনি চাননি বলেই কিন্তু সাকিব আসতে পারেননি। আর ব্যাখ্যায় যাচ্ছি একটু। কারণটা হলো যে তিনি যে বললেন যে সাকিব দুবাইতে এসে ফেরত গিয়েছিলেন। তো দুবাইতে এসে সাকিব ফেরত গিয়েছিলেন কেন? কারণটা হলো যে তার বিরুদ্ধে ক্রিকেট স্টেডিয়াম পাড়ায় কিছু মব হয়েছিল, একটু মিছিল হয়েছিল, এবং সেই মিছিল বা যদি হয় বাড়তে থাকে, তাহলে সেটা সরকার সামাল দিবে কিভাবে, এই চিন্তাটা করে সাকিবকে তখন তারা বলেছিলেন যে দেশে আসার মতো পরিস্থিতি নেই, অতএব তুমি এসো না। বাট আমার কথা হলো যে স্টেডিয়াম পাড়ায় সাকিবকে কেন্দ্র করে কিছু মিছিল হলে সেটার যদি নিরাপত্তা ক্রিকেট বোর্ড সাকিবকে দিতে না পারে, তাহলে তো আমার মনে হয় যে এই সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় যারা ছিল, তারা তো কোনো ক্রিকেটারের নিরাপত্তাই দিতে অক্ষম। তো এই কারণে আমি মনে করি যে জাস্ট শুধুমাত্র যদি আপনি আমাকে স্ট্রেট বলতে বলেন, তাহলে আমি সরাসরি বলবো যে সাকিবকে শুধুমাত্র রাজনৈতিক কারণেই, আপনার রাজনৈতিক বিষয়টাকে একটা ইস্যু করার কারণেই সাকিবকে বাংলাদেশে এসে খেলতে দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না আসিফ মাহমুদ ভুঁইয়া। এবং সর্বশেষ সাকিব যখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে যে একটা শুভেচ্ছা জানিয়েছিলেন, সেই শুভেচ্ছা Exactly. জানানোর কিছুদিন পরেই আসিফ মাহমুদ ভুঁইয়া কিন্তু সরাসরি যে প্রসঙ্গটা বলেছিলেন, আমি আপনাকে জাস্ট একটু তাকে কোট করে আমি পুরো জিনিসটা বললে আমার মনে হয় আমাদের আলোচনাটা একটু সুবিধা হবে আর কি। তিনি সেখানে বলেছিলেন যে, জি। আমি জাস্ট একটু ঠিক করে রাখি, একটু এখানে আমার কাছে রয়েছে সেই জিনিসটা। আমার কাছেও আছে। রাইট, রাইট। আমি বলি জি। তাকে মানে সাকিবকে, তিনি হ্যাঁ। বলছেন এটা 30 সেপ্টেম্বর 2024, রাইট। তাকে মানে সাকিবকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় করতে দেয়া
এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবি কে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনোই বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। তিনি 30 সেপ্টেম্বর যখন এই মন্তব্যটা করেছিলেন, তারপর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার পক্ষে বিপক্ষে কোনো শব্দই কিন্তু উচ্চারণ করেনি। তার মানেটা হলো যখনই আপনি কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে নীরব থাকবেন, দ্যাট মিনস আপনি এটা মেনে নিচ্ছেন, এবং ক্রিকেট বোর্ড সেটা মেনে নিয়েছিল বলেই সাকিব আল হাসান সেখানে আসতে পারেননি। অর্থাৎ একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তখন সাকিব কিন্তু আল এই হাসান বোর্ড যে এই বোর্ডটা ছিল বাংলাদেশে না। খেলে কাসের ভাই, এই বোর্ডটা ছিল না। রাইট, আমি ব্যাখ্যা যাচ্ছি। আচ্ছা, বোর্ডের ব্যাখ্যা যাওয়ার আগে Right. বোর্ডের ব্যাখ্যা যাওয়ার কাছে ভাই, আমি কি এইটা জানতে চাইতে পারি যে একজন ক্রীড়া উপদেষ্টা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের যেটা প্রধান উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার যে ক্যাবিনেট ছিল যেটাকে আমরা মন্ত্রী পরিষদ বলি, যে উপদেষ্টা পরিষদ, তারাও এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সিদ্ধান্তের সঙ্গে মিললেন, নাকি তাদের সিদ্ধান্তটা তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে চাপিয়ে দিয়েছিলেন? তখন আপনার কাছে কি মনে হয়? মানে আমি না, আমি দেখুন, আমি জানতে চাই না, যে দেখুন, যখন আমি জানতে সরকারের চাই একটা- যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর সাকিব আল হাসানের খেলার ব্যাপারে কি মনোভাব ছিল তার? ডক্টর মোহাম্মদ ইউনূস ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়ে প্রভাবিত হয়েছে? না, আমি তো তাই মনে করি। কারণটা হলো যে যখন সরকারের একটা উইং কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তটা যখন সরকারের সর্বোচ্চ মহল থেকে যদি সেটার প্রতিবাদ না আসে বা সেটার ব্যাপারে অন্য কোনো মন্তব্য না আসে, তার মানেটাই হলো যে সরকারের আগের উইংসটা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে সর্বোচ্চ উইংসের একটা সম্মতি রয়েছে। তো সেই হিসাবটা যদি আপনি মেলান, তাহলে আমি বলতেই পারি যে এটি সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত ছিল, যেটা শুধুমাত্র আসিফ মাহমুদ ভুঁইয়া সেটা জাস্ট একটু সরাসরি বলেছেন। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনা হবে। তো এই বিষয়ে একটা কথাই বলা যেতে পারে যে আগে ক্রিকেট বোর্ডের বুদ্ধি নাশ হয়েছিল, এবং ক্রিকেট বোর্ডের এখন বুদ্ধিটা বোধহয় একটু ফেরত এসেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে মাঝখানে কিন্তু যে সমস্যা হওয়ার কথা ছিল সেই সমস্যা কিন্তু হয়ে গিয়েছে। পেছনের 16 মাসে বাংলাদেশ সব মিলিয়ে 3 ফরম্যাটে 63টি ম্যাচ খেলেছে। এর মধ্যে 10টি টেস্ট, 17টি ওয়ানডে এবং 36টার মতো টি20 ম্যাচ খেলেছে। তো এই 63টা ম্যাচে যখন আপনি সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে পেরেছেন, তাহলে এখন এবং এই 63টা ম্যাচে বাংলাদেশের জয় পরাজয়ের হিসাবটা কিন্তু প্রায় সমান সমানের মতোই রয়েছে। খুব যে বাজে কোনো কিছু করেছে তা কিন্তু না। এটি হলো একটি দিক। এবং এখন এসে কেন মনে হচ্ছে যে সাকিবকে, তার বয়স 39 ইয়ার্স হয়ে গেছে এবং 16 মাস তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে নেই, তাকে এনে আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনের তিনি যদি আরো 7-8 বছর খেলতে পারতেন তাহলে ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন যতখানি না সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের দলে ফিরিয়ে এনে বাংলাদেশ দলের পারফরমেন্সের ব্যাপারে চিন্তা করা হচ্ছে, তার চেয়ে আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সাকিবকে বাদ দিয়ে এর আগে যে অন্যায় করেছিল সেই অন্যায়ের একটা প্রতিকার করার জন্য খুব সম্ভবত সাকিবকে এখন তারা এখানে সুযোগটা দিতে চাচ্ছে। আমি কাসের ভাই একটু প্লাস করি আপনার সাথে, সেটা হচ্ছে আমি সাকিব আপনাকে গণমাধ্যমে রিটায়ার জি। করার যে মানসিকতাটা, একটা সিরিজ খেলে সেটার কথা বলছিলাম আমি। এটা No. হচ্ছে তার গণমাধ্যমে তার আচ্ছা, প্রকাশ্যে একটা ইমোশনাল আমি একটু আসিফ ভাই একটা সেকেন্ড কাছে, আপনি যদি শেষটা বলতে, মানে আপনি শেষ করতেন, কারণ ওই যে গণমাধ্যমে সাকিবের সেই বাসনার কথা শুনে বোর্ডের এটা মনে হয়েছে, সেটা উনি বলছেন, এটা নিয়ে ওটা যদি না, আপনি কোনো শেষ কথা এটা বলতেন। একটা প্লাস আর কি। না, কিন্তু এই বাসনা তো সাকিব 2024-এর নভেম্বরে দিয়েছিলেন কানপুর টেস্টে, যখন তিনি খেলেছিলেন। সেখানে তিনি খেলে বলেছিলেন যে তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান ঢাকার মিরপুরে। সেখানে তিনি বলেছিলেন, এবং বিদেশের মাটিতে বসে তিনি বলেছিলেন, সেই চাহিদার কথা তিনি জানিয়েছিলেন, তার ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন। এবং আমি মনে করি যে ক্রিকেটার বাংলাদেশকে এত লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছে, যে ক্রিকেটার বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়ের কারণে আপনি তাকে তার এত বড় একটা ইচ্ছেরকে যদি বঞ্চিত করেন, তাহলে সেটা কখনো না কখনো আপনার ব্যাকফায়ার করবেই। আর আমার মনে হয় যে আসিফ ভাই এটাতে বলতে চেয়েছেন যে মানে যা বলতে চেয়েছেন তা যদি একটু বলেন, আমার একটু কথা আছে এটা নিয়ে। আসিফ ভাই, আমি প্রথম থেকে বলছি সাকিবের যে ইমোশনটা, এটার সাথে আমাদেরও একটা দায়িত্ববোধ বোর্ডের, যে সাকিবকে একটা ভালো পূর্ণাঙ্গ সিরিজ খেলে রিটায়ার করানো। এবং সে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঠিক নাই, সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না, কিন্তু সারা বিশ্বের যত টুর্নামেন্ট গুলো আছে সেগুলো সে কিন্তু ঘুরে ঘুরে খেলছে, এবং সে ফিট আছে, এবং সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলে বেড়াচ্ছে, শুধুমাত্র এবার আইপিএল এ ছিল না। তো আমাদের টার্গেট হচ্ছে এরকম, যে আমাদের এই একটা সাকিব আল হাসান অতীতে যে সার্ভিস দিয়েছে এবং তার রিটায়ারমেন্টের পরে সে ভবিষ্যতে কিন্তু তার যে কোয়ালিটি বা তার যে অভিজ্ঞতা বা তার যে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার যে দায়িত্ববোধ, সেটা আমার মনে হয় যে একটা ভবিষ্যৎ আছে, যেখানে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে
সার্ভিস দিতে পারবে, বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে, সেটা আমাদের মাথায় ছিল এখান থেকে। ওকে, আসিফ ভাই, আমি আহ, আমি 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 আপনার কাছে দুটো বিষয় আসলে একটু পরিষ্কার হতে চাই। এক হচ্ছে যে কায়সার ভাইয়ের শুধু বলাতেই না, কায়সার ভাই কিন্তু এটা লিখেছিলেন ডয়েচে ভেলেতে, আমি দেখতে পাচ্ছি 25 আগস্ট 2024, যেটাকে তিনি শিরোনাম ছিল ভুল রাজনীতির ভুল বার্তা, সাকিবের বিরুদ্ধে খুনের মামলা। এই শিরোনামে তিনি বলেছিলেন যে কেন সাকিব আল হাসানকে মানে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত বা বোর্ড যে নিশ্চুপ থাকা, সেটি নিয়ে ওগুলি নিয়ে অনেক কথা বলেছিলেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, আবার যে সেই সিদ্ধান্ত পাল্টে একটা সিদ্ধান্ত নিল, এবং সরকারের মানে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই অবস্থানে থাকলে বিসিবি এই সিদ্ধান্ত নিত না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এতটা ধামাধরা একটা প্রতিষ্ঠানে পরিণত, এইটার জবাব বাংলাদেশ হয়েছিল ক্রিকেট নাকি বোর্ড আছে কোনটা, না, এটা কি আমি তো হয়েছিল নাকি বর্তমানে আমি আছে আমি জানতে আমি তো হবে জানি না, আমার। আমার কাছে কেন মনে হয় আমি জানি না, কারণ ওই সময়কার সরকারকে ও ডিফাই করতে পারে না। আমি তো জানি না এখন আসিফ নজরুলই খুব ভালো করে চান কিনা যে বাংলাদেশে সাকিব আল হাসান ফিরে আসুক। কারণ সেটা অন্য একটা চ্যাপ্টার। আসিফ নজরুলের প্রফেসর আসিফ নজরুলের নিশ্চয়ই কোনো না কোনো দিকে এইটা মনে হয়েছে যে সাকিব আল হাসানকে ফিরে আসার ইস্যুটা সামনে আসলে তার অন্যান্য অনেক জিনিসগুলো আড়ালে এখানে পড়বে। এখানে আসিফ নজরুলের কোন রকম হাতই নাই, উনি এর এটা আগে আসিফ জানতেনও মোহাম্মদ না। সজীব ভাইয়ের হাত ছিল, এখন আসিফ নজরুলের হাত নাই কেন? এটা 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 অন্য ইস্যু। আমরা বোর্ডে যেটা তুলেছি সেটা আমরা সরকারকে জানিয়েছি। এটার সাথে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বা ডক্টর আসিফ নজরুল কেউই সম্পৃক্ত নন এখানে, ঠিক আছে, কোনোভাবেই না। ঠিক আছে, আপনি যদি এটাই আমি যেটা বলছি এটাই। কারণ আমি সাকিবকে চেস করছি, আমি গত 1 মাস আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। জি, আমি কথা বলছি সাকিবের সাথে, এবং পরবর্তীতে বোর্ডে যখন হয় আমাদের একজন জ্যেষ্ঠ একজন ডাইরেক্টর প্রস্তাবটা করেন, এবং আমরা সবাই ফিল করেছি যে হ্যাঁ, সাকিবকে আমাদের একটা রিটায়ারমেন্টের জন্য, সম্বর্ধনার জন্য তাকে অন্তত একটা একটা কৃতজ্ঞতা বোধ থেকে হলো বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার যে ভূমিকা, সেটা তো রেসপেক্ট করতে হলো, সাকিবকে আমাদেরকে একটা ফেয়ারওয়েল জন্য ব্যবস্থা করতে হবে, এটাই। ওকে, আমি একজন আমাদের দর্শক, ওনার নাম বায়ার্ন মিউনিক 6347, জনাব বায়ার্ন মিউনিক 6347 বলছেন, একটা পলাতক এমপি তার অতীত কৃতকর্মের জবাব এদেশে নামার সাথে সাথে না দিলে বলতে হবে খালেদরা যেন ভবিষ্যতে কোনো এমপির টিটকারি নিয়ে না চিল্লায়, কারণ সাকিব জুলাইয়ে বলেছিল তার ভ্যাকেশন ভালো ভালো চলছে। হাওয়েভার, আরেকজন, ওনার নাম রাকিব RKT3P, তিনি বলছেন যে ব্যক্তি একজন ফেসিস্টকে সমর্থন দিয়েছে, একজন ফেসিস্টের সহযোগীকে কোনোভাবে খেলতে দেওয়া উচিত হবে না সরকারের। সে শুধু একজন ব্যক্তি খেলোয়াড় না, সে আগে দেশের একজন বিনা ভোটের এমপি। আমার বিনা ভোটের এমপি তো আপনার মাশরাফি বিন মুর্তজা ছিল, নামটা বলতে চাই না, হুইপো ছিল, এবং দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছিল। তারপর আমরা যদি আরেকটু পিছন দিকে যাই, আমাদের আরেকজন ক্যাপ্টেন, যিনি এখন বিভিন্ন বিএনপির বিভিন্ন লোকজনের সাথে ঘুরছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে। 3 তারিখ তিনি যখন বাংলাদেশের লাশের বন্যা ছিল, জুলাই অভ্যুত্থান চলছিল, তখন তিনি আমি গণভবনে গিয়েছেন। তো এগুলো তো কিন্তু ফ্যাসিস্টের লক্ষণ। আমি বরং খেলোয়াড়দের কথা উল্লেখ না করে বলতে চাই, বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার কাছে শপথ নিয়েছেন, সেই রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। ঠিক আছে, উনি এই রাষ্ট্রপতি কিন্তু জনাব শাহাবুদ্দিন, উনার নাম চুপ্পু বলেন। হাওয়েভার, সেই মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন তাকে। মানে আমি যুক্তির কোনো মানে আগা এবং কোনো মাথা, এগুলি আমি আসলে কোনোটাই খুঁজে পাই না। যাই হোক, আমি একটু পরের প্রসঙ্গে যেতে চাই আসিফ ভাই। মানে আমার এই প্রসঙ্গটা হচ্ছে ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য। মানে আপনি যে ক্রিকেটারের কথা বললেন, সেই ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য, কারণ এই বক্তব্য পাবলিক খায়। এই অসৌজন্যমূলক বক্তব্যের অভিযোগ সামনে এনে প্রতিবাদে বিসিবির পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএল ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তখন তাদের দাবি অনেকটাই মেনে নিয়েছিল বিসিবি। এখন আবার নাজমুল ইসলামকে সব দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। বিসিবির কাছে ক্রিকেটারদের চেয়েও তিনি গুরুত্বপূর্ণ কেন? নাজমুল সাহেবের কথা যেমন মনে হয় ক্রিকেটারদের চেয়ে বোর্ড বেশি গুরুত্বপূর্ণ না। প্রথমত বিসিবিও সেই চিন্তা দর্শন নিয়ে আগাচ্ছে কিনা? উনি যেটা বলেছেন সেটা ওনার নিজের দায়িত্ব নিয়ে বলেছেন, এবং ওটার এগেনস্ট বিসিবির যে শোকজ টাইপের, যেটা শোকজ বলবো না, কিছু একটা জবাব চাওয়ার একটা প্রক্রিয়া ছিল, সেই জবাবটা তিনি দিয়েছেন। দেওয়ার পরে বিসিবির আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বে যে বিসিবি আমাদের, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে নাজমুল সাহেবকে আবার তার জায়গায় ফিরে আনা হবে, এবং হয়েছে।
আর প্লেয়ারদের কথা যেটা বলেন সেটা হচ্ছে, আমরা যদি কোয়াবের কথা বলি, আমাদের প্লেয়ারদের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমাদের দায়িত্ব, প্লেয়ারদের ভবিষ্যৎ, তারা কোথায় খেলবে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম চালিত হয়, সেখানকার কনস্টিটিউশন অনুযায়ী কায়সার ভাই একটা ভালো বলতে পারেন আমার চেয়ে। আমার মনে হয় কোয়াবের বেসিক কথাবার্তা বলার সিস্টেম হচ্ছে তারা একটা লয়ার রাখবেন এবং লয়ার তাদের পক্ষ হয়ে কথা বলবেন। কিন্তু বিপিএল এর মতো একটা ম্যাচ বয়কট করা একজনের কথার জন্য, এবং এটা প্রায় ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে, পাশাপাশি আবার পরদিন ফিরে এসে আবার কিন্তু তারা ক্ষমা চেয়ে ফিরে আসছে। তো এগুলো আসলে দুইটাই ক্রিকেটের জন্য ভালো না, অতি কথনও না, আবার আপনার ওই হঠাৎ করে বিপ্লবী হওয়া, এগুলোর মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়ে গেছে। বোঝা যাচ্ছে যে অন্য একটা কিছু চলছে। আর আমরা নতুন বোর্ড হিসেবে আমরা আসলে এখন প্রথম থেকেই ঝামেলায় পড়ছে। আমাদের বিরুদ্ধে একজন বলছে বোর্ড বৈধ নয়, এই বোর্ড মানি না। তো যে কেউ বলতে পারে এটা, কারণ 25 জন ভোটের বাইরে যে 26 নম্বর ডাইরেক্টর সারা বাংলাদেশ, যে কেউ বলতে পারে। কিন্তু রেসপন্সিবল জায়গা থেকে বলার জন্য আমরা আমাদেরকে ডিফেন্ড করতে, আমাদেরকে বলতে হয়, সেজন্য আমরাও বলি। নাহলে হবে কি, বাংলাদেশের মানুষের তো ফেসবুক ফ্রিক, সোশ্যাল মিডিয়া ফ্রিক আছে, যদি আপনি জবাবটা না দেন তাহলে সত্যি মানে মিথ্যাটাও সত্যি হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে বলতে হয়, কিন্তু আমরা কাউকে ছোট করতে চাই না। আমি তাদেরকে শুরুতেই কথা বলেছি, আমাদের দুজনই বাংলাদেশের জন্য অপরিহার্য খেলোয়াড় ছিলেন এবং তাদেরকে আমি যথেষ্ট স্নেহ করি। কিন্তু যখন আপনার ডিবেটে আসবে, ক্রমাগত আপনি আমাকে হ্যামারিং করবেন, ক্রমাগত আপনি আমাকে আঘাত করবেন, এবং ক্রমাগত আমিও তো ছোট হই, আপনি আমাকে বলতেই থাকবেন। তারপরে মুস্তাফিজ ইস্যুতে গিয়ে যেটা আমরা দেখলাম, যে আমাদের আত্মমর্যাদার পরে নিরাপত্তার ইস্যুটা আসলো, কিন্তু তাদের কাছে আসলে খেলাটাই মুখ্য। এবং বোর্ড গঠনের পরে তিনি বিরাট কোহলি বা রোহিত শর্মাদের কাছে শেল্টার প্রোটেকশন চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেইনস্টে। এগুলো ঠিক না। না, সেটা অন্য কথা। ঠিক না। কিন্তু নাজমুল ইসলাম সাহেব সবগুলো কথাই আসে। বাংলাদেশের একজন ক্রিকেট অধিনায়ক সম্পর্কে যে কথা বলেছেন, মানে সেই কথা বলার পরে তার কোনো সেই শাস্তি কথা হবে না, এটা বলেছেন কি করে কোথায়? হয়? না, উনি সেই কথা কোথায় বলেছেন? উনি অনলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওনার একটা গ্রুপ, সেখানে 60টা কমেন্ট 16টা লাইক ছিল, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিউজটাকে বড় করা হয়েছে। এবং তিনি গত কয়েকদিন আগে বলেছেন, তার সাথে দেখা হলে অবশ্যই আমার বক্তব্যের জন্য আমি সরি চেয়ে নিব। উনি ব্যাপারটা নর্মালাইজ করে ফেলছেন, এবং উনি মানুষটা এমনই আসলে। হয়তো উনি বলে ফেলেছেন ব্যক্তিগত, এবং উনি প্রস্তুত আছেন ন্যাশনাল মিডিয়াতে। তিনি বলেছেন যখন তার সাথে দেখা হবে অবশ্যই আমি তার কাছে সরি বলে নিব। তারপরে যদি ঘটনা বাড়তে চান তো না না, আরেকটা ব্যাপার। ভারতীয় আলোচনা ভারতীয় দালাল বা ভারতীয় দালাল প্রসঙ্গে, মানে এগুলি তো খুব সুচিন্তিত কথা বলে মনে হয়। মানে না না না, এটা তো ওনার পার্সোনাল ওয়ালে দিয়েছেন, যেখানে বললাম না 16টা লাইক, পার্সোনাল ওয়াল সোশ্যাল মিডিয়াতে আসিফ ভাই, পার্সোনাল ইডেন, এটা অনলি করা ছিল, ফ্যামিলি ফ্রেন্ডস অনলি করা ছিল। এটাকে আপনি বুঝতে হবে, সেখানে স্ক্রিনশট নিয়ে আসছে, শুধু স্ক্রিনশটটা নেওয়ার পরে ঘটনাগুলো ঘটেছে। বাট এটা নিয়ে তিনি অনুতপ্ত, তিনি বলেছেন এটা নিয়ে তিনি অনুতপ্ত। এটা তার বলা ঠিক হয়নি, তিনি কয়েকবারই বিভিন্ন টিভি চ্যানেলে বলেছেন তিনি এটা। আমি একটু কাছার ভাইয়ের কাছে জানতে চাই যে কাছার ভাই, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ফিরিয়ে এনে আবার সব দায়িত্বে আবার বসিয়েছে বিসিবি। তার পদত্যাগ দাবি করা ক্রিকেটাররা এখন নীরব হয়ে গেছেন, ক্রিকেটারদের সংগঠন কোয়াবো যেন বিষয়টি মেনে নিয়েছে। এই সম্পর্কে আপনার পর্যবেক্ষণ আমরা একটু জানতে চাইবো। যে রাইট, তারা পরের দিন অ্যাপোলজি প্রকাশ করেছে। ডেইলি সান এটা করেছিল, এবং ডেইলি সানের যিনি সাংবাদিক, আমি তাকে চিনি, তিনি ইজ এ ভেরি গুড জার্নালিস্ট, কোনো সন্দেহ নেই। তবে গুড জার্নালিস্টরা অনেক সময় কিন্তু ব্যাড জার্নালিজম হয়ে যায়, এবং তিনি পরের দিন এবং তিনি পরের দিন কিন্তু সেই সত্যটা স্বীকার করে কিন্তু তার পত্রিকা কিন্তু অ্যাপোলজি ছাপা হয়েছে। এবং আমি কিন্তু হতে পারে কাছের ভাই, ভুল কিন্তু হতে পারে, কিন্তু ভুলটা যদি পাপে রূপান্তরিত তখন সমস্যা হয়ে যায়, তাই না? তো কিছু পাপ হয়ে গেছে আর কি, ভুল থাকবে। কিন্তু এটা করতে গিয়ে আপনারা সব সাংবাদিকের ক্রিকেট বোর্ডে প্রবেশটা নিষিদ্ধ করে দিলেন। আমার কথা হলো যে ক্রিকেট বোর্ড কি ক্যান্টনমেন্ট? ক্রিকেট বোর্ড কি পয়েন্ট জায়গা? ক্রিকেট বোর্ড কি সচিবালয় যে এখানে আমি প্রবেশ করতে পারবো না? না, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে কাছার ভাই, আমার এখানে একটা প্রশ্ন আছে কাছার ভাই, আমি প্রশ্নটা করি। আপনি কি এফবিসিসিআই এর বোর্ড সবাই যেতে পারেন? না, আমি তো বোর্ড সবার কথা বলছি না। আমার কথা হলো যে আমি তো এমনও বলছি না যে আমি অনুমতি নিয়ে ঢুকবো না, কিন্তু আপনি আমাকে তো প্রবেশের অধিকারই দিবেন না যদি, তখন তো আর কোনো কিছু থাকে না। ওনারা বলছেন, ওনারা স্পেসিফিকলি বলছেন, আমি বলি ওনারা স্পেসিফিকলি বলছেন, আমি বলি যে ম্যাচ, ইভেন্ট ও সংবাদ সম্মেলন। তো ম্যাচ, ইভেন্ট ও সংবাদ সম্মেলন ছাড়া ম্যাচ, ইভেন্ট ও সংবাদ সম্মেলন ছাড়া অন্যান্য আর কি কাজে সাংবাদিকেরা ওখানে যাবেন আসলে? না, আপনি শুধুমাত্র যে তাহলে কি শুধুমাত্র এই ম্যাচ, ইভেন্ট এবং সংবাদ সম্মেলন এটাই শুধু সাংবাদিকরা কভার করবেন? সাংবাদিকরা কি অন্য নিউজ কভার করতে চাইবেন না? আমি বোঝার জন্য কাছে ভাই, আমি বোঝার জন্য, কনফিডেন্সের জন্য, আমি বোঝার জন্য ম্যাচ, ইভেন্ট আর সংবাদ সম্মেলন ছাড়া আর কি আছে যেটা সাংবাদিকরা কভার করেন? অনুশীলন আছে, অনুশীলন আছে, হ্যাঁ অনুশীলন আছে। আমি বলি এটা আপনি করতেই পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনি প্রবেশের অনুমতি যদি না দেন তাহলে তো আমার মনে হয় যে আপনি সরাসরি বলে দিলেন যে দরজাটা কোথায় প্রবেশ করবে, কোথায় আপনি তালা ঝুলিয়েছেন। প্রবেশ তো করছে, আজকে তো সংবাদ সম্মেলন হলো ভাই, কালকে পরশুদিন খেলা শুরু হবে, সেখানেও যাবে সবাই।
তো যেটা দরকার সেটা তো হচ্ছে, কিন্তু তালা ঝুলানো তো, তালা ঝুলানো কোথা থেকে? না, তালা তো তবে- না না, আছে। নিরাপত্তার নামে তো আপনারা এক অর্থে তালা তবে ঝুলিয়ে তবে দিয়েছেন। তবে অর্থাৎ তবে এখানে কিন্তু আমার কাছে মনে হয় যে প্রবেশাধিকার সীমিত করার অধিকার যে কোনো প্রতিষ্ঠানের আছে। তবে আসিফ ভাই, আমি Right, আমার সেটা থাকতে পারে। আমি আমার 2 পয়সার প্রতিবাদটা জানায় রাখলাম। আপনি কারো ক্ষেত্রেই সে যদি মিথ্যা হয়, সেটার মিথ্যার ব্যবস্থা আপনি নিতে পারেন, কিন্তু তাকে কন্টেন্টিজম বলে, তাকে আসলে ভিলিফাই করে, কি তাকে করবেন ছোট এখন? করে আপনি কোনো কিছু প্রতিদিন করার মামলা অধিকার করবেন, আপনার মানে 1 ঘন্টা আছে কিনা পর এটা পর আমি- যদি এসে ভুল তথ্য দেয়, 1 ঘন্টা পর পর যদি এসে ভুল তথ্য দেয়, আপনি ভুল 1 তথ্য ঘন্টা পর পর রেখেছেন, উল্টো ভুল তথ্য তথ্যের দেয়, তো কোনো আয়ু নাই। তা আমরা কি মামলা করব নাকি কাজ করব? কোনটা করব বলেন? হ্যাঁ। এখন তো আমাদের কাজ করে পরিবেশ তৈরি করতে হবে না? আপনাদের তো কাজ আপনাদের করার তো সুযোগই তো রিটেনার নাই। আছে, আমার বন্ধুই আপনাদের রিটেনার। আপনারা লয়ারদের আরে- নিয়মিত টাকা দেন, ওরা টাকা দিয়ে কাজ করুক, ওদের নিয়মিত টাকা দেন না কিন্তু না, তো আপনারা। আপনার এই কাজগুলো কি? প্রতিদিন 4টা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অতীতে জার্নালিস্ট ছিলেন, আমি জানি। একবার দুইবার তারা ভালো আপনারা পত্রিকায় একবার কাজ দুইবার করেছেন। আপনারা আদালতে ট্রাই করে দেখেন আদালত কি বলে, আমরা সবাই শিখি। না, আমরা কোনটা জিডি ভুল, করেছি, কোনটা জিডি শুদ্ধ। করা হয়েছে। তো জিডির তো একটা বুঝেন না, তো, জিডি বাংলাদেশে না, জিডি জিডি করা না। হয়েছে 2 দফা। তো এখন মামলা এটা কেমন দেখেন, আবার পরবর্তী সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার কথা তো কোনতে কোথাও ঘুরে যাবে, ঠিক তো নাই। তা আমরা চাচ্ছি ব্যাপারটা একটা সলিউশন আসুক। আমি যদি মামলা করি, আপনি বলবেন কেন মামলা করলেন সাংবাদিকের বিরুদ্ধে? আমি এই সরকারে আরেকটা কি সমস্যা দেখি, হলে- আসিফ ভাই, আমি এই একটা সরকারে টাকা কি দিয়ে দেখি জানেন? আমি এই সরকারের দেখি হচ্ছে সচিবালয় থেকে ওই যে আমাদের এটা কি কার্ড জানি বলতো কায়সার ভাই, Accreditation? এক্রিডিটেশন কার্ড, এক্রিডিটেশন কার্ড তুলে নাও। কারণ হচ্ছে সাংবাদিকের নামে গিয়ে কে কে তদবির করছে, বিসিবি থেকে এটা বাইর করে নাও, কারণ কে কে কি জানি বাজে কন্টেন্ট করছে। এর প্রত্যেকটাই আসিফ ভাই, আমি 2 পয়সা দিয়ে রাখি, এর প্রত্যেকটাই হ্যাঁ, সেটা হচ্ছে হবে, স্বৈরাচার সেটা ফ্যাসিস্টের লক্ষণ, সত্যি সত্যি। যাই হোক, আমি অবশ্যই, শেষ এটা কিন্তু- প্রসঙ্গে আসি আসিফ ভাই। পক্ষে গেলে ফ্যাসিস্ট, না পক্ষে গেলে ফ্যাসিস্ট না, ভালো অবশ্যই তাহলে অবশ্যই কেমনি করবেন অবশ্যই আপনি? অবশ্যই আমাকে আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছিলাম দেখে তো আমার মানে মানে আমার উপরে আকাশ ভেঙে পড়ছিল যে আমি ফেসিস্ট হয়ে গেছি। তারপর আমি জানি কি 14 বছর কই ছিলেন, 15 বছর কই ছিলেন, আর যারা এগুলি বলেন ভাই একটু খোঁজেন না ভাই, একটু আমার নামটা দিয়ে খোঁজেন 15 বছর কই ছিলাম আমি। না, পরের দিনই কিন্তু আপনি শেখ হাসিনার ইন্টারভিউ মোটামুটি ছাপা হয়েছিল মানে এপি না, থেকে শুরু করে প্রথম কথা মোটামুটি হচ্ছে পৃথিবীর কাসেম সব ভাই, ওয়েবসাইটে। না না, প্রথম কথা হচ্ছে কাসেম ভাই, আমি একটা কথা বলি, আমি কিন্তু ওই যে ইমেল ইন্টারভিউরে আধা পয়সা দাম দেই না। কারণ ইমেল ইন্টারভিউর ঘটনা কি, আমি জানিই না ওই পাশ থেকে উনি কি উত্তর দিতেছেন। আপনি একটা সেট কোশ্চেন পাঠাবেন, এটা ওনার পিআর টিম উত্তর দিতেছে না ওনার উত্তর দিতেছেন, সেটা আমি জানি না। Exactly, এটা আমি জানি না। exactly. এবং এইটা পৃথিবীতে যত রকম ইন্টারভিউ আছে কাসের ভাই, আপনি আমার অগ্রজ, আপনি জানবেন যত রকম ইন্টারভিউ আছে সবচেয়ে নিম্নতর ইন্টারভিউ। ইভেন Right. ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কিন্তু ইমেলে নেওয়া হয় নাই। মানে এইটা কেন ইমেল ইন্টারভিউ আমাদের সহ্য করতে হইলো? রয়টার্স, এএফপি, বিবিসি সবার কাছেই আমি এই প্রশ্ন করি, কইরা যাব সারা জীবন। মানে এটা কি? যাই হোক, আমি আসিফ ভাই আপনার কাছে শেষ যে প্রসঙ্গে আসি, সেটা হলো যে ভারত বর্জন, ভারত বিরোধী যে কোনো কথা লেখা এখন বাংলাদেশে অনেকে বলে থাকেন যে অনেক পপুলিস্ট, সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট, প্রশংসা, বাহবা অনেক বেশি পাওয়া যায়। আপনাকে আপনার দর্শকরা আপনাকে এই প্রশ্ন করতেছেন যে আপনি তো গানের কেরিয়ার প্রতিষ্ঠা এক সময় আপনাদের মনোযোগী দেখছি, বলিউড সিনেমা আপনি প্লেব্যাক করেছেন, খুব সুন্দর। অনুরাধা এই প্রশ্নের পারোয়ালকে উত্তর আমি আপনি আসলে দিচ্ছি। হ্যাঁ, Yes. অনুরাধা বলি। পারোয়ালকে হ্যাঁ, এইটার এটা বলি, জি। এটা বলি আপনাকে। এটা হচ্ছে, আমি যখন 2004 সাল মনে আছে আপনার, সার্ক সম্মেলন পণ্ড হয়েছিল, মনে আছে? মনমোহন সিং আসার কথা আসে নাই। সার্ক জি, সম্মেলন পণ্ড জি। হওয়ার পরে তখন কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা ছিল বাংলাদেশে, এবং আমি তখনই কিন্তু সেটা প্রতিবাদ করেছি যে ইন্টেনশনালি বাংলাদেশে সার্ক সম্মেলন পণ্ড করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছে, বড় ভাই সুলভ আচরণ করে। তারপর আমি কিন্তু ভিসা পাই 2023 সালে আবার। সেটা হচ্ছে আপনার ওই গান গাওয়ার ইনভাইটেশন, মানে ওখান থেকে ওদের কি বলে ওদের ইন্ডাস্ট্রি থেকে। তো সেখানে আমি গান গাইতে গেলাম। আপনি দেখেন, আমি গান গাইতে গেছি, রুনাপা গান গেয়ে আসছেন, জেমস ভাই সেখানে বলিউডে গান গাচ্ছেন, আমাদের বাংলাদেশে বহু অভিনেতা অভিনেত্রী এখন কলকাতায় থাকেন, আসেন, যায়। এবং লাস্ট যেটা 5ই আগস্টের পরে আমাদের শ্রদ্ধেয় জেমস ভাই, আমাদের সাকিব খান কে এবং মুস্তাফিজ আইপিএল খেলেছে, তারা কিন্তু শুটিং করেছে, প্রোগ্রাম করেছে, আমি কিন্তু আর যাইনি। আমার কথা হচ্ছে একটা পেশাগত কাজ, আপনি যদি আমাকে পছন্দ না করেন সেটা একটা হইতে পারে। আপনি যদি দেখেন বাংলাদেশে কোন শিল্পীর সাথে একটা রেসপেক্টনেস থাকে, একটা সিনিয়র আর্টিস্টকে আপনি রেসপেক্ট করবেন না? আপনার মিউজিক কি শিখায়, আপনার স্পোর্টস কি শিখায়, আপনার জার্নালিজম কি শিখায়? আপনি বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আপনি যদি আমাকে ঠেলা বলেন যে ও এটা করছে, ও এটা করতে, আর কেউ করে নাই বাংলাদেশে, আমি একলা করছি। আমি তো এখনো বলি, আমি ইন্ডিয়াতে গেছি, আমি একটা ফিল্মে গান গেয়েছি, এবং সেখানে আমার কিছু গান ছিল, আমি রেকর্ড করেছি, এবং আমার উদ্দেশ্য ছিল তখন আমার প্রোডাকশনের জন্য একটা গান করা, সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের সাথে ডুয়েট। কিন্তু কোনো ক্রমে শ্রেয়া ঘোষালের চুক্তিটা তখন থাকায় আমি শ্রেয়া ঘোষালের সাথে কাজটা করতে পারি নাই। বাট এই ডিসেম্বরে শ্রেয়া ঘোষালের চুক্তি শেষ হয়েছে, এবং সেখান থেকে আমাকে প্রমোটার বলেছে এখন আপনি শ্রেয়া ঘোষাল প্রস্তুত, আপনার গানও প্রস্তুত, আপনি গান গান। আমি বললাম না,
আমি এখন আর গাইবো না, কারণ এটা এই মুডে আমি এখন নাই, এই পরিস্থিতি এখন নাই। তাহলে সেটা আপনি কাকে বলবেন? আমি তো আমার দায়িত্ববোধ নিয়ে কথা বলছি, আমি তো কাজ না করতেই কিন্তু পারি। আসিফ ভাই, 5ই আমি তো আগস্টে আমি আমি তো বলতে হ্যাঁ, পারি যে 2024 সালে আপনি 2024 সালের সরকার যদি এখন থাকতো, এখন আপনি স্নেহা ঘোষালের সাথে গান গাইতেন মনে হয় আমার। না না না, এটা তো এটা পেশাদারি ক্যারিয়ার। তো আমি গান আপনি যাচ্ছে না, আমাদের প্রোগ্রাম হচ্ছে না ওখানে। 5ই আগস্টে ইন্ডিয়াতে প্রোগ্রাম হয় নাই, কলকাতা কনসার্ট করেন নাই জেমস ভাই, সাকিব শুটিং করেন নাই, মুস্তাফিজ আইপিএল খেলে না কত বছর, সেটা তো আগস্টের পরে হয়েছে, তাই না? রাইট। তো এখন আমাদের কথা হচ্ছে যে পেশাগত দিক থেকে আপনি যদি মিলান, আমি তো ওই পোস্ট ডিলিট করি না, আমার পর রেখে দিছি। তো এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রথম একমাত্র লোক আমি কাজ করলাম, আর জীবনে কেউ ইন্ডিয়া যায় নাই, চিকিৎসা করতে যায় নাই, ইন্ডিয়া ঘুরতে যায় নাই, একমাত্র লোক আমি যে ইন্ডিয়া গেছিলাম, এবং সেটা নিয়ে একটা চেষ্টা করা হচ্ছে আমার চুল কারণ। এগুলো আমি 25 বছর দেখে আসছি। আমি যেটা করি সেটাই প্রবলেম। আমি নির্বাচিত দিলাম, বিসিবিতে গেলাম, প্রবলেম। আমার অ্যালবাম অনেক হিট হয়ে গেছে, আমার গলা ভালো না। আমার বিদেশ সফরটা হচ্ছে তাকে জোর করে নেয়, আমি যা করি তাই ভুল। তো এটা আমি জানি কেন এটা হয়, এটা আমি জানি কেন হয়, কারণ আমি যে স্ট্রেট এন্ড বোল্ড এন্ড বিউটিফুল, এটা মানুষ মানতে পারে না। মানুষ স্ট্রেট ম্যান এন্ড ম্যান বোল্ড, সব তবে সামটাইমস ম্যান বিউটিফুল বিউটিফুল কি এন্ড আপনি বিউটিফুল। ফুটবল নিয়ে যা বলছেন আসিফ ভাই, ওইটা তো আমারও 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 অন্তরে গিয়ে লাগছে। আচ্ছা, ফুটবলের আপনি দিশু ফুটবল শেষ। নিয়ে ফুটবলের মধ্যে একটা ফুটবলের স্ট্র্যাটেজিক শুনেন, খেলা। এটা হচ্ছে একটা মাঠের ইস্যুতে কথা বলেছি আমি, পরবর্তীতে আমি এটা কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি এবং সরিও বলেছি। ইভেন আপনাকে বলি, এই ফুটবল লিগ টিগ হয় না, আমি কিন্তু ফুটবলকে বলেছি ভাই, আপনাদের বিভিন্ন জেলায় লিগ হয় না, মাঠের একটা সমস্যা হয়, আপনারা লিগ করলে কোন টাকা পয়সার সমস্যা, বা আমরা একটা ইয়ার ক্যালেন্ডার করি কোন সময় ফুটবল খেলা হবে, কোন সময় আমরা ক্রিকেট বোর্ড থেকে প্রয়োজনে ফুটবলকে আমরা হেল্প করবো, অতীত করেছে। তো সুতরাং আপনি আলোচনার অর্ধেক শুনে দৌড় দিলেন, যে কন্টেন্ট ক্রিয়েটার মতো অর্ধেক তথ্য দিলেন, অর্ধেক পেটে রেখে দিলেন, বাকি অর্ধেক পরে ছাড়লেন। তাহলে মানুষ কিন্তু আমার গালি গালাজ করবে, কিন্তু আমি একই জায়গায় আছি 25 বছর ধরে শুনতে, যে ছেলে টিকবে না, এটা গিমিক, এটা ফ্লুক, ও চলে যাবে। আমি তো আছি ভাই, এবং আমি কথা বলে যাচ্ছি। তো আমি ইন্ডিয়াতে শুধু, আমি মনে হয় বাংলাদেশে, পৃথিবীতে কেউ কখনো ইন্ডিয়া যায়নি, আমি একমাত্র ইন্ডিয়া গান গেছি, আর সবাই খুব ভালো। না না যদি না এটা না, হয় আসিফ তাহলে ভাই, ঠিক আছে, আসিফ ভাই, কোনো প্রবলেম। সেটা ঠিক আছে, কিন্তু আপনার, যাই হোক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা একটু কায়সার ভাইয়ের কাছ থেকে শুনি যে আচ্ছা, কায়সার ভাই। ইন্ডিয়াতে এখনো তো আমাদের শিল্পী, অভিনেতা, অভিনেত্রী আছে। কায়সার ভাই বলবেন ভালো মতো, বলেন তো একটু ক্লায়েন্ট কায়সার ভাই খুব ভালো বুঝিয়ে বলে। কায়সার ভাই, এই যে মানে ভারত বিরোধিতা বা ভারতের সঙ্গে আমাদের সকল ধরনের সম্পর্কই একটু রিভাইজ করা উচিত বলে আমরা অনেকে মনে করি। সেই ক্ষেত্রে এইগুলি এই উদাহরণ হিসাবে আসে কিনা, বা উদাহরণ আমাদের দেওয়া উচিত কিনা? না, আমি তো মনে করি যে আপনি প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা, চিরকালীন শত্রুতা নিয়ে কখনোই বসবাস করতে পারবেন না। এবং Exactly. আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে দেখুন, বাংলাদেশ যে এই মুস্তাফিজকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং তাকে অন্যায়ভাবে যে বের করে দেওয়া হয়েছিল, সেটার জন্য বিশ্বকাপে ভারতের মাটিতে যে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, দ্যাট ইজ পারফেক্ট। কিন্তু বিষয়টা হলো যে আমরা বিশ্বকাপ খেলবো, যে কোনো মূল্যে খেলবো, অন্য কোথাও হলে খেলবো, এবং সেটার জন্য যে প্রক্রিয়া নেওয়ার উচিত ছিল, যে পদ্ধতিতে এগোনোর উচিত ছিল, আমাদের সেই প্রসেসে একটা ভুল ছিল বলেই আমি মনে করি। দেখুন, এটার জন্য আমরা এই বিশ্বকাপটা খেললাম না, কিন্তু ভারতের চেয়ে আমাদের যে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা আরো খারাপ, আরো শত্রুতাপূর্ণ। কিন্তু তারা তো ঠিকই আপনি হাইব্রিড মডেল একটা বের করে ফেলেছে, যে আপনি পাকিস্তান ভারতে যাবে না, ভারত পাকিস্তানে আসবে না, কিন্তু তারা অন্যত্র গিয়ে খেলবে। অর্থাৎ খেলাটার মধ্যে তারা ঠিকই থাকছে, কিন্তু কথার লড়াইয়ে তারা কিন্তু ঠিকই লড়ছে। বাট আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা কথার লড়াইয়ে জিততে চেয়েছিলাম, কিন্তু আসল ম্যাচে আমরা জিততে চাইনি, বা আমরা যে খেলবোই এই যে দাবিটা না আমাদের না, সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইনি। আমার কারণ কাছে আপনার সেটাই মনে কলকাতা, হয়েছে। এবং কাছে ভাই এবং আরেকটু এবং পাস আমার করি। আমার এবং আমার মনে হয় ইন্ডিয়ার কিছু যে ভারত, মিডিয়া কিন্তু বলেছে, ইন্ডিয়ার যে প্রথম কলকাতার কি নাম পত্রিকা, ওখানে সুব্রত দাওয়ানের একটা ইন্টারভিউ হয়, তো সেখানে আমি দেখি তারা কিন্তু বলছে বাংলাদেশের ন্যায্যতা নিয়ে, বাংলাদেশে না যাওয়া, বাংলা না খেলা। মানে ইন্ডিয়ান সবাই যে বাংলাদেশ বিরোধিতা করে তা কিন্তু না, কিছু মানুষ আছে যারা বলছে হ্যাঁ বাংলাদেশের দাবিটা ন্যায্য, মানে অর্থাৎ তাদের এখানে একটা একটা চর্চা আছে যে কেউ না কেউ সমালোচনা করবে, কেউ সত্যিটা কেউ বলবে। থ্যাংক ইউ। না, সেটা তো আপনি কংগ্রেস নেতা শশী থারুরও বলেছেন, এবং শশী থারুর গতকালকে আমি তার একটা ইন্টারভিউ পড়ছিলাম, যে তিনি বলেছেন যে মুস্তাফিজকে বাদ দেওয়াটা উচিত হয়নি। এর আগেও তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে দাবিটা ছিল সেটা কিন্তু ন্যায্য দাবি। অর্থাৎ বাংলাদেশের এই দাবিটা ভারতের লোকজনই কিন্তু বলছেন যে ন্যায্য দাবি, কিন্তু সেই ন্যায্য দাবিটাই আমরা কেন প্রতিষ্ঠিত করতে পারলাম না দিন শেষে? আমার প্রশ্নটা সেখানেই। আপনি শুধু যদি কথার লড়াইয়ে ওই জিততে যে চান আপনি তাহলে বললেন না কিন্তু একটু পারবেন আগে, না। ফাঁকে বললেন না যে প্রভাবশালী রাষ্ট্র ভারত, ওটা আপনি বলছিলেন এক ফাঁকে। তো ওই প্রভাবটা হয়তো আমাদের নিয়ামক, এই প্রভাবে আমরা ভবিষ্যৎ সম্পর্ক নষ্ট না, আমার যেন কাছে না হয়, আমার সেজন্য কাছে আমরা মনে হয়, আরবিট্রেশন আমার যাইনি। কাছে মনে হয় আসিফ ভাই, আমার কাছে মনে হয় জি। যে আমরা একদম শেষ পর্যায়ে আসি, যে আপনি এটা বলতে পারেন, মানে আপনাদের সময় ছিল না, বা আপনারা আসলে তড়িঘড়ি করে অনেক কিছুর দিকে আপনারা দেখতে না না, পারেন, ওরকম কিছু না। আমাদের আমরা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এটা পরবর্তীতে গভর্নমেন্টের কাছে যাওয়া, তো গভর্নমেন্ট বাকি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের জায়গায় এখন পর্যন্ত আমরা নিজেদেরকে সঠিকই মনে করি, পরবর্তী ডিসিশনটা গভর্নমেন্ট থেকে আসছে।
যে সঠিক যদি সিকিউরিটি রিজন যেটা। আমার মনে হয় আপনি যে সিদ্ধান্তটাকে সঠিক মনে করেন এটা নিয়ে যদি আপনি 30 সেকেন্ড একটু বলেন কাছে আমরা অনুষ্ঠান শেষ করে দিই আজকে, যে আপনি মনে না করেন কিনা আপনি যখন হাইন্ডসাইট সিদ্ধান্তটা সঠিক কিনা। না আপনি সরকার যদি আপনাকে যে সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কিন্তু যেতে পারবেন না। উদাহরণ হিসেবে বেশি দূর যাওয়ার দরকার নেই। দেখুন পাকিস্তান যে ভারতের সাথে ম্যাচটা বিশ্বকাপের বয়কট করেছে বলছে, সেটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেনি, সেটা কিন্তু পাকিস্তান সরকার বলেছে, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা শুধুমাত্র রিটুইট করেছে। আর এই বাংলাদেশও কিন্তু আপনার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের মাটিতে না খেলতে যাওয়ার যে সিদ্ধান্তটা সেটা কিন্তু বাংলাদেশ সরকারের, আর সরকারের সিদ্ধান্ত তো আপনি কখনোই আমরা শ্রীলঙ্কা বাদ খেলতে দিতে চেয়েছি, পারবেন না। সেটা plus হ্যাঁ, আমরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা Right. যেহেতু ভেন্যু আরেকটা আছে সেখানে যেতে চেয়েছি আমরা, আমি সেটাও আমি বলেন। আমি আমার কাছে মনে হয় যে আজকের আলোচনা থেকে দর্শকরা, অনেক দর্শক এটাতে অংশগ্রহণ করেছেন, অনেক দর্শক ভালো বলেছেন, খারাপ বলেছেন, নানা ধরনের কথা বলেছেন, আপনাদের সাথে একমত হয়েছেন। তবে অনেকগুলি প্রশ্নের জবাব বিসিবির পরিচালক আসিফ আকবর দিয়েছেন, এবং যেহেতু বিখ্যাত ক্রীড়া সাংবাদিক MM কায়সার আমাদের সঙ্গে ছিলেন, আমার অনেক ত্রুটি, অনেক ভুল বা অনেক অক্ষমতাকেও তিনি আসলে ভালো প্রশ্ন করে, ভালো জায়গা দিয়ে, ভালো উদাহরণ দিয়ে তিনি সেটিকে আসলে খুবই মানে আমি বলবো যে অভিজ্ঞতা, আজকের একটা অনুষ্ঠান থেকে কায়সারের আজকের অনুষ্ঠান থেকে অভিজ্ঞতা। আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছেন এবং Exactly. তারা আপনাদের সিদ্ধান্তগুলির যৌক্তিকতাও দেখতে পেয়েছেন। কায়সার ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসিফ ভাই আপনাকেও। আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।